আমরা কিন্তু আমাদের স্বাধীনতার সময় গান কি ছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমাদের সন্তানরা অকাতরে প্রাণ হারাচ্ছে, আমাদের মারা সন্তানদের পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র তার সন্তানটা যেন বেঁচে থাকে। আমাদের বাবারা পানি নিয়ে সন্তানের সাথে দাঁড়িয়েছে। নীলোফার চৌধুরী মনি, এই উদ্বেগ উৎকণ্ঠা কমার সাথে সাথে কি মনে হয় যে গতকালকের যে আজকে এই ধরেন বসুন্ধরার গেটে, এলিফ্যান্ট রোডে, মিরপুরে, উত্তরায়, চট্টগ্রামে আবারও শিক্ষার্থীরা জড়ো হয়েছিল, সমাবেশ করেছে এবং তারা আজকেও স্লোগান দিয়েছে বেশ কিছু জায়গায়, পুলিশ এটি বাধা দিয়েছে, মিরপুরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েক জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে। ফলে গতকাল যদি এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটা এভাবে না আসতো তাহলে কি আজকে আবারও এই পরিস্থিতি তৈরি হতো? এবং এটিতে কালকে বিএনপির একজন নেতা এখানে ছিলেন, তিনি বলেছেন যে এটি কোটার আন্দোলন আসলে নেই, এটা আসলে একটা সরকার বিরোধী আন্দোলন, এটা একটা রাষ্ট্র মানে এই সরকারের উপর মানুষের যে ক্ষোভ, মানুষের যে রাগ, তার বহিঃপ্রকাশ করছে। ফলে সেই সুযোগটাও বিএনপি এখনো চায় কিনা বা নিচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার দুইজন সহ আলোচককে শুভেচ্ছা। যদিও আলোচকরা বেনামে অনেক কথা বলার চেষ্টা করেছেন, বিশেষ করে সরকারি দলের। আমার কথা হচ্ছে যে দেখেন, বিএনপি কি চায়, বিএনপির কাজ কি? বিএনপি একটা দল, রাজনৈতিক দল। বিএনপি জনগণের কল্যাণ নিয়ে কাজ করে, সব দলই তাই করে, বলে তাই। এক একজনের রাস্তা ভিন্ন। বিএনপি ক্ষমতায় যেতে চায়। বিএনপি ক্ষমতা ছিল অনেক দিন, অনেক বছর। তো যে দলটা ক্ষমতায় ছিল, যে দলটা ক্ষমতা ইউটিলাইজ করে অভ্যস্ত, জনগণের পাশে থেকে অভ্যস্ত, সে দল ক্ষমতায় যেতে না চাওয়ার কারণ নাই। কিন্তু ক্ষমতায় যে যেতেই হবে এমনও কোনো কথা নাই, বিএনপি বলে নাই এমন কোনো কথা। জনগণ চাইলে ক্ষমতায় যাবে, জনগণ তো চাইতেই পারে না, জনগণের ম্যান্ডেট দেওয়ার এখন আর কোনো ক্ষমতা নাই বলেই সমস্ত বাংলাদেশের জনগণ এখন ফুঁসে উঠেছে। আপনি কি মনে করেন এটা কি একটা কারণ না? এই যে ক্ষমতায় কে যাবে কে যাবে না, এটা একটা সময় জনগণ ঠিক করত, নির্ণয় করত। জনগণ মাঝে মাঝে বলতো যে ঠিক আছে তুমি আমার এটা করলা, তো 5 বছর পরে কিন্তু তোমার আসতে হবে আমার দরজায়, তোমার দরজায় আমি আর আসবো না। এটা কখন বলতো? যখন তার ওই পাওয়ারটা ছিল, যে পাওয়ারটা এখন নাই। জনগণ ভেতরে ভিতরে গুমরে গুমরে কাঁদে। এই যে ভোট না দেওয়ার যন্ত্রণা একটা গণতান্ত্রিক দেশে, তার গণতন্ত্রটাকে নস্যাৎ করার জন্য, সেটাও কিন্তু এখানে একটা বড় কারণ। এই যে এখন এতক্ষণ একটা কথা হলো, হাইকোর্ট কি বলেছে? ভাতের টেবিলে ছবি তুলেন, মাস্কারা পাইছেন। ভাতের টেবিলে ভাত খাওয়ানোটা অপরাধ না। আপনার ক্ষুধা লাগছে, আপনি যে কোনো জায়গায় গেলেন, 1 ঘন্টার কাজ করতে যদি 7 ঘন্টা লাগে, আপনি না খেয়ে থাকবেন তা তো না। আর ডিবির অফিসে গেলে অনেক টাইম লাগে। কখনো আগে ডিবির অফিসে খাওয়াতো বলে আমরা অনেক সময় বিরোধী দলে ছিলাম, সরকারি দলে ছিলাম, ডিবির প্রধানকে কেউ আগে নামটাই জানতো না, ধরে নিয়ে গেলেও বলতে পারতো না, 5টা ডিবি ডিসির নাম বলতে পারতো না। এখন আপনি মুখস্থ বলতে পারে। সেটা কখন থেকে? আপনি দেখেন আওয়ামী লীগ প্রথমে ক্ষমতা আসার পরেও এরকম কমন ছিল না। মনির ডিবির যে চিফ ছিল সেই সময় থেকেই কিন্তু শুরু হলো তাদের। এখন যিনি, উনি তো আমি কয়েক জায়গায় আগে বলেছিলাম মাঝখানে যে ডিবির অফিস ভাতের হোটেল, সেই ভাতের হোটেল যে এত বেশি সম্প্রসারিত হবে যে মানুষের জীবন মৃত্যু নিয়ে মস্করা করা, মানুষের যে মায়ের সন্তানটা চলে গেছে তার হাহাকার বলে বোঝানোর মতো না। কিন্তু সে জানে তার সন্তান আর ফেরত আসবে না। কিন্তু যে মায়ের সন্তানটাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেল, সে মা এবং বাবা তারা এটা তার সন্তান বেঁচে আছে না মারা গেছে বা কোথায় আছে তারা কেউ জানে না। কারণ এই ডিবির অফিসাররা যখন তুলে নিয়ে আসে তখন তারা সাদা পোশাকধারী হয়। সাদা পোশাকধারী অন্য যে কোনো এজেন্ট হতে পারে। আবার অস্বীকার করলে আপনি কোনোভাবেই খুঁজে পাবেন না। অস্বীকার করলে, যে পর্যন্ত তারা স্বীকার করে, যে পর্যন্ত তারা থানায় না দেয়, সেই পর্যন্ত কিন্তু বাবা মার কতটা উদ্বেগ থাকে এটা বলে বোঝানোর মতো না। আজকে যখন কথা বললেন আমার বন্ধু বাবু ভাই বললেন নৈতিক দাবি তারা মেনে নিয়েছে। এটা কিন্তু আমরা কোথায় দেখেছি? পুলিশের সামনে কোনো জবানবন্দি যদি আদালতে যদি ওইভাবে অ্যাপ্রোচিং ভাবে না হয় যদি, তাহলে ডিবি তো আরও 1 ধাপ উপরে, গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা সংস্থার সামনে আপনি যে ছেলে মেয়েগুলো বসেছিল আমাদের, তাদের দেখলেই তো নর্মালি বোঝা যায় কেউ হাত দিয়ে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে, কেউ কারণে অকারণে শরীর চুলকাচ্ছে, কেউ বুঝাচ্ছে যে এইখানে তাদের সে আবেদন নাই।
শুধু তাই না, এই যে তারা সমন্বয়কারী আরো যারা আছে তারা কিন্তু ওপেন বলেছে এই যে সোশ্যাল মিডিয়া কেন দেয় নাই, এটাও তো একটা কারণ। একটা বিশ্বের থেকে বাংলাদেশকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা একটা দেশ ছিল, সেই সোশ্যাল মিডিয়া দেওয়াতে আমরা যেটুকু দিতে পারি ভিপিএন দিয়ে বা যেটা দিয়ে আমরা যেটুকু দেখি সে যে দেখেছি, ওখানেও তো সমন্বয়কারীরা এখন বলছে যে আমিও যদি কালকে যদি আমাকে যদি তুলে নিয়ে যায় আমার কথাও বিশ্বাস করবেন না। এই যে তারা যখন নিজেরাই সমন্বয়কারীরা ছাড়ছে, এখানে কিন্তু স্পষ্ট যে তাদেরকে বাধ্য করা হচ্ছে। এবং যে মা বাবা আগের দিন তারা কনফিউজ ছিল, বের হয়ে বললো তাদের সন্তানরা ভালো আছে। সন্তান কখনো ডিবির আন্ডারে থাকলে ভালো থাকে এটা পৃথিবীর কোনো মা বাবা বিশ্বাস করবে না, তা বাংলাদেশের প্রেক্ষাপটে সেইখানে তারা যে ভীত সন্ত্রস্ত এই কথাগুলো বলছে না, এটার কি নিশ্চয়তা আছে আপনার কাছে? আপনাকে একটু থামাই। আজকে 14 দলের একটা বৈঠক ছিল এবং 14 দলের শীর্ষ নেতারা বসছিলেন। সেখানে একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে যে জামাত শিবিরের রাজনীতি বন্ধের বিষয়ে নেতৃবৃন্দ একমত হয়েছেন এবং তারা বলছেন যে তারা প্রত্যাশা করছেন যে সরকার সেটি বাস্তবায়ন করবে। প্রশ্ন হচ্ছে আপনাদের সবার কাছে যে এই সময় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগের বহু আগের অঙ্গীকার, আওয়ামী লীগ বহুদিন বলে আসছে, এই সময় সেটি কেন করতে হচ্ছে, তার ইমপ্লিকেশনই বা কী হবে? অথবা সেটি কেউ এরই মধ্যে লিখছেন যে এটা কেউ মনে করছেন জামাতকে মাঠে নামানোর একটা কৌশল, যেন জামাত আরেকটু মাঠে নামে, কেউ মনে করছেন এটা আলোচনা অন্যদিকে নেওয়ার কৌশল। মনে আপা, এই জামাতের সঙ্গে বিএনপির সখ্যতা নিয়ে অনেক প্রশ্ন আপনাকে আমরাও এখানে করেছি এর আগেও, আবারও সেই প্রশ্নটা, সেটাকে এই যে যেটি প্রণব শাহ আশঙ্কা করলেন, মির্জা ফখরুলের যে ঐক্যের ডাক, জাতীয় ঐক্য এবং সেখানে সব দলকে নিয়ে, ফলে আপনাদের সঙ্গে জামাতের যে সখ্যতা সেটিও কি একটা বড় কারণ? দেখেন, একটা কথা বলি, জামাতের সাথে জামাত হিসেবে আমি বলছি না, যে মানুষটা ভোট দিতে পারে, যে মানুষটা ভোটে দাঁড়াতে পারে, যে মানুষটা ভোটের প্রতিনিধিত্ব করতে পারে সংসদে, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই কিন্তু ঘটনা কিন্তু নতুন কিছু না। সেই মানুষটার সাথে, যে মানুষটার সাথে যুগপৎ আন্দোলন আওয়ামী লীগ অনেকবার করেছে, করে নাই তা কিন্তু না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যুগপৎ আন্দোলন, এটা কিন্তু জামাতের ভ্রূণ চাইল বলা হয়, তো করেছে। আমরা কিন্তু জামাতের অনেক নেতাকে পাঁচুয়ে সালাম করতে দেখেছি, একসাথে চলতে দেখেছি, আত্মীয়তা করতে দেখেছি, অনেক কিছু দেখেছি। এবং যুদ্ধাপরাধীদের সাথেও আমরা সেম জিনিস দেখেছি। যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার এক মহিলা এসে বলল, আমার ছেলে বেশি মিষ্টি খায়, আমার সামর্থ্য নাই, উনি আগে 7 দিন টাইম নিয়ে উনি নিজে বন্ধ করলেন। যে জিনিসটা তারা করবে সে জিনিসটা আরেকজনের উপর দিতে পারেন। আপনি খেয়াল করেন, আপনি পাবনা যান, কুষ্টিয়া যান, আরো অনেক জায়গায় যান, ভেড়ামারা যান, আপনি গিয়ে দেখবেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জামাত থেকে এসে আওয়ামী লীগে জয়েন করেছে। তারা অনেক রকম কাহিনী করে, অনেক এমপি মন্ত্রীরা তাদের দিয়ে অনেক রকম যুদ্ধ করায়, এবং তারা কিন্তু এখন আওয়ামী লীগের লেবাসে চলে। সেটাই যদি সমস্যা না হয়, আপনার আত্মীয়তায় সমস্যা হবে না তো। আর যখন জাতীয় কোনো ডাক আসে, আমরা কিন্তু আমাদের স্বাধীনতার সময় গান কি ছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজকে বদরুদ্দিন উমর লিখেছেন যে এই যে 52 থেকে যত অভ্যুত্থান হয়েছে, মিনিমাম 5টা অভ্যুত্থান হয়েছে, এটার সব থেকে ব্যাপক এই অভ্যুত্থান। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের সন্তানরা অকাতরে প্রাণ হারাচ্ছে, আমাদের মারা সন্তানদের পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র তার সন্তানটা যেন বেঁচে থাকে। আমাদের বাবারা পানি নিয়ে সন্তানের সাথে দাঁড়িয়েছে। এক বাবা লিখেছে, আপনি দেখেন, আমার ছেলের এইচএসসি চলছে, আজকে মনে হয় আটকে রাখতে পারবো না, স্লোগান দিয়ে টিয়ার গ্যাস থেকে ওর সাহস বেড়ে গেছে, সে যাওয়া মানে আমাকেও যেতে হবে ময়দানে। কারণ আপনি পড়েছেন, অন্যরা তো জানেন না যারা দেখছেন, কারণ একটা ছেলে আমার, কিন্তু ময়দানে গেলে আমার মনে হয় প্রতিটি বাচ্চাই আমার। এই কথাটাই আমি বলতে চাইছিলাম। তো যখন এই জায়গায় আমার রেভলিউশনটা চলে গেছে, আমার দেশে যখন আপনার গণহত্যা চলছে, এই যে জেনোসাইডটা, এই জেনোসাইড, একটা দেশের প্রধানমন্ত্রী আছে, একটা দেশের সরকার আছে, এখন গণহত্যা চলছে। হ্যাঁ, অবশ্যই গণহত্যা। আপনি এটাকে গণহত্যা বলবেন না? যেখানে প্রণব শাহ কি বললেন, দাদা বললেন 180 জন, আসলে কি তাই? একজন লিখেছে, লাশ সরিয়ে সরিয়ে আমি লাশ খুঁজছি। এক বাবা মা বলছে, লাশ সরিয়ে সরিয়ে প্রত্যেকটা হসপিটাল, আপনার উত্তরার আপনার বাংলাদেশ মেডিকেলের একজন ডাক্তার বলছে, আমি নিজে পাগল হয়ে যাচ্ছি, বিকজ আমি আমার হাত দিয়ে 17 জন, আজকে 17 জন আমার হাতে মারা গেছে। তো এটা তো একটা ডাক্তার মিথ্যা কথা বলার জন্য বলে নাই।
আপনার তাহলে প্রত্যেকটা হসপিটালের অবস্থা যদি এমন, হসপিটালের গুণাম দিলেই তো হয়ে যায়। এই কারণে কি না হত্যার সংখ্যা নিয়ে সরকার এখন একটা ভাষ্য দিয়েছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আমি সরকারের ভাষ্য যদি বিশ্বাসই করতে হয় তাহলে আমার ওই সন্তানরা যারা মা বাবারা খুঁজছে ওই সন্তানগুলো কোথায় গেল? বিশ্বাস করতে বলছেন আমি এই ঘটনার সঙ্গে জামাতের রাজনীতি নিষিদ্ধের কি সম্পর্ক? এটাতে সরকার সবসময় একটা ধূম্রজাল আবিষ্কার করে। ওই যে ঘোলাপানি বলছে না, সরকার নিজেই ঘোলাপানিতে মাছ শিকার করছে। সরকার যদি প্রথমে না বলতো ছাত্রছাত্রীরা আন্দোলন করবে, এটা নতুন কিছু না, এই জন্য ওদের আন্দোলনকে বৈধতা দেওয়ার জন্যই কলেজে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়, ভিপি হয়, জিএস হয়, এটা তাদের শিক্ষা সম্পর্কিত আন্দোলন। এটা তো কোনো দেশ স্বাধীনের আন্দোলন ছিল না। সেইখানে কোটা বিরোধী নিয়ে যে যখন হাইকোর্ট একটা রুলিং দিল তখন কিন্তু তারা আস্তে আস্তে সিস্টেমেটিক ওয়েতে আন্দোলন করছিল। যখন সরকার প্রধান বললেন যে আমি মুক্তিযোদ্ধাদের নাতিদের দিব না তো রাজাকারের নাতিদের দিব, তখনই কিন্তু তারা বলা শুরু করলো তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। শেষের লাইন কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, শেষের লাইন। তো এই লাইনগুলো ব্যবহার না করে এই যে যারা উস্কানি দিয়েছে, বিএনপি কিন্তু উস্কানি দেয় না। বিএনপি, আমি প্রথমেই বলেছি, বিএনপি একটা দলের জন্য সে সবাইকে নিয়ে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারে। ইন্ধন দিনে আমাদের দেখা কোন নেতাকে বিএনপিতে দেখতে পারছে কিনা, তারা কেউ নামছে কিনা, ওই নেতাদেরও কিন্তু সন্তান আছে। সেই নেতা কোনো মা বাবা যদি দাঁড়িয়ে থাকে, সেই নেতাদেরও দাঁড়িয়ে থাকার রাইট ছিল, কিন্তু বিএনপি নেতারা যায় না। মনে হয় একদম শেষ সময় এই যে এই ঘটনার পরে এক ধরনের ব্লক রেড, চিরুনি অভিযান সেগুলো চলছে এবং তাতে শত শত মানুষ গ্রেপ্তার হচ্ছে। পুলিশের সরকার হিসেবে এক একটা জেলায় কোথাও 2200, কোথাও 866 দেখলাম চট্টগ্রামে, এবং এর ভিতরে বিএনপির একটা বড় অংশ রয়েছে এবং বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছে। এইটা কি বিএনপিকে আবার আরেকটু ভীত সন্ত্রস্ত করছে কিনা? শোনেন, যতই ভীত সন্ত্রস্ত যাই করুক না কেন, যে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চুর, আওয়ামী লীগ এটাই বলবে, এটাই স্বাভাবিক। যে যাই করে যাবে দিন শেষে, কারণ বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো মানুষ তারা খুঁজে পায় না। সব তো নাই বানায় ফেলছে, জাতীয় পার্টিরে খেয়ে হজম করে ফেলেছে। সো এখন বিএনপির এটা রাজনৈতিকভাবে তারা এটা খেলছে, অথচ তারাই কিন্তু এই দায়ী। এই যত কিছু হয়েছে প্রত্যেকটা মৃত্যুর জন্য সরকার দায়ী। প্রতিটা মৃত্যুর হিসাব সরকারকে পাই করে দিতে হবে, টুডে অর টুমরো, তাকে দিতেই হবে। এটা মনে করে বলেই এত ধরপাকড়ের মধ্যেও, এত গুমের মধ্যেও কিন্তু আজকের আপডেট, পান্থপথ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, মিরপুর ইসিবি চত্বর, সায়েন্স ল্যাবরেটরি, উত্তরা, মহাখালী, ঢাকা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তায় দাঁড়িয়ে তাদের কিন্তু পুলিশ, বিজেপি, আর্মি তাদের কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারছে না। তারা কিন্তু জীবন মৃত্যুর মধ্যখানে দাঁড়িয়ে তারা কিন্তু এই দেশের জন্য লড়ে যাচ্ছে। এরাই কিন্তু আমাদের সন্তান। আমরা যে সন্তানদের নিয়ে একসময় ভয় পেতাম যে এরা বোধহয় কিছু করতে পারবে না, সরকার এদেরকে টেটফুলি রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে। দেশ, তাদের শিক্ষা তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করেছে। কিন্তু দেখেন দিন শেষে তারাই কিন্তু এই দেশে, আমি প্রকৃত বাংলাদেশের বর্তমানের মুক্তিযোদ্ধা, এবং এই জুলাই বর্তমানে বাংলাদেশের যুদ্ধের একটা প্রথম মাস আমি বলবো। এই যে জুলাইটা, আমি স্পষ্টভাবে এটা বলতে চাই, আমাদের বেনিফিশিয়ারি গ্রুপ আমরা না, আমরা জনগণের সাথে আছি। যদি জনগণ ভোট দিতে পারতো তাহলে কিন্তু জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ভোট দিত। ভোটের রাজনীতিটাই যারা ধ্বংস করে দিয়েছে আজকে, তখন যখন আমরা কথা বলতে পারি না, যখন আমাদের মুখে কষ্টে মেরে দেওয়া হয়েছে, আমাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তখন আমাদের সন্তানরা তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা এখনো বেঁচে আছি। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী।